আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে মির্জা ফখরুল নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। গাজায় ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ। মানবাধিকার কর্মীদের মুক্তি এবং যুদ্ধাপরাধী নেতানিয়াহুর গ্রেফতার দাবি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় হওয়ার পক্ষে বিএনপি। শিগগিরই প্রতিটি আসনে চূড়ান্ত হবে দলের প্রার্থী। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত ইসলামী। সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে ১০০ আসন ছাড়, জানালেন অধ্যাপক গোলাম পরোয়ার। এবং ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপের এমডির এলাকা পটিয়া থেকেই ৫,৫০০ নিয়োগ। যোগ্যতা যাচাইয়ে নেওয়া হচ্ছে মূল্যায়ন পরীক্ষা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুতি নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব চপল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নামে। শুক্রবার রাত ১১টার দিকে অবতরণ করেন তিনি। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল সহ জামায়াত ও এনসিপির নেতারা। ১২ দিনের সফর শেষে তিনি বলেন, জাতীয় ঐক্য দেখাতেই প্রধান উপদেষ্টা তাদের সফর সঙ্গী করেছেন, যা সফল হয়েছে বলে দাবি করেন তিনি। প্রথমবারের মতো আমাদের ভারপ্রাপ্ত আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মির্জা ফখরুল সহ এনসিপির নেতাদের লাঞ্ছিত করে আওয়ামী লীগের কর্মীরা। এ বিষয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। আপনার উপস্থিতিতে সেখানে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এগুলো কোনো ব্যাপার না, আমরা এগুলো খুব বড় মনে করি না। এটা বাংলাদেশে অতীতেও ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করা। মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সে অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৬ যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের নিন্দা জানিয়ে ঢাকায় বিক্ষোভ করেছেন জামায়াত ইসলামী সহ সাধারণ মুসল্লিরা। জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভের পর সমাবেশ করেন তারা। এ সময় জামায়াত নেতারা বলেন, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলিমদের যুদ্ধ অব্যাহত থাকবে। সুমুদ ফ্লোটিয়ার জাহাজ এবং আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান মুসল্লিরা। এদিকে ত্রাণবাহী নৌবহরে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। অবরুদ্ধ গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশও। ফিলিস্তিন এবং গাজা
মুসলমানদের ঈমান এবং বিশ্বাস সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ। রাজধানীতে জুমার নামাজের পরপরই রাস্তায় নেমে আসেন মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেন জামাতে ইসলামীর নেতাকর্মীরা। ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী এ সময় ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন দলটির কেন্দ্রীয় নেতারা। গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানান তারা। ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন, অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500 অধিক এই প্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নইলে যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাদের অভিযোগ, মুসলিম বিশ্বের কিছু দালাল নেতার কারণে ইসরায়েলি বাহিনী গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে। ওআইসির কঠোর সমালোচনা করে জামাত নেতারা বলেন, সংস্থাটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের মুসলিম নেতাদের এর বিকল্প ভাবতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দু মাত্র আত্মমর্যাদা বোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইসলামী দলও রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। এদিকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় তাদের বিবৃতিতে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে জানাতে যাত্রা করা ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানো মেরিনেট জাহাজ আটক করেছে দখলদাররা। এদিকে সুমুদ ফ্লোটিলা থেকে আবারও ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। অন্যদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 100 জন অধিকার কর্মী নিয়ে 11টি জাহাজ যাত্রা করেছে। আশকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা পৌঁছে দিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম দফার সবকটি জাহাজ আটক করেছে ইসরায়েল। ওই নৌবহরে 45টিরও বেশি বেসামরিক জাহাজ ছিল। সবশেষ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানো মেরিনেট জাহাজ আটক করেছে দখলদাররা। এসব জাহাজে সুইডেনের আলোচিত পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ সহ প্রায় 500 মানবাধিকার কর্মী ছিলেন। তবে আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে আটক জাহাজ থেকে তৃতীয়বারের মতো ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। তারা এই ফ্লোটিলার একেবারে শেষ অংশে আছেন এবং গাজা অভিমুখে তাদের যাত্রা অব্যাহত রয়েছে। তবে প্রথম দফার সবকটি জাহাজ আটক হলেও এখানেই থেমে থাকেনি ফিলিস্তিনি ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি। অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে 30 সেপ্টেম্বর কনসায়েন্স নামের জাহাজ আরও 8টি নৌকা নিয়ে যাত্রা করে। তাদের সঙ্গে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর 1000 ম্যাডলিন্স টু গাজা যোগ দিয়েছে। এই বহরে রয়েছে 2টি নৌকা। একসঙ্গে এ দুটি দল 11টি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলছে। ইসরায়েলের এই বাধার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ। ইসরায়েলের উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছেন ফিলিস্তিনি সমর্থকরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হওয়ার পক্ষে বিএনপি, এমনটি জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে জনগণ। নিজ ভাষায় সাংবাদিকদের তিনি আরও জানান, শিগগিরই জাতীয় সংসদের প্রতিটি আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করে সবুজ সংকেত দেওয়া হবে। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত।
আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে এখন আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে। এ নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানেই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে দলটির রাজনৈতিক ভাগ্য ঠিক করে দিয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। আওয়ামী লীগের যে তৎপরতা গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখেছি, তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি। জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি, উল্টো তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। তো রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং এটা বেআইনি। সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য। গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নীতি নির্ধারক আশাবাদ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দ্রুতই জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ এর পক্ষে জনগণ আছে কিনা, চায় কিনা এই সংস্কার, সেটা হ্যাঁ অথবা না নেওয়া হতে পারে আলাদা ব্যালটে নির্বাচনের দিনে কি দিনে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তিনি ডিসেম্বরে ইলেকশন দেন নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন, এবং সেই ইলেকশনের তফসিল ঘোষণার অপেক্ষায় আছি আমরা। পৃথিবীর বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান পরিস্থিতিতে দেখা গেছে, যেখানে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা হয় না, গণতান্ত্রিক উত্তরণটা হয় না, সেখানে কলহ, বিবাদ, এমনকি গৃহযুদ্ধ হয়। জাতীয় নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, শিগগিরই চূড়ান্ত হবে দলীয় ও জোটের প্রার্থী। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। 300 আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে। সুতরাং আমরা কয়টা আসন ছাড় দিতে পারবো জোটের শরীর দিকে, এটা আলোচনা এবং বিবেচনার বিষয়। আমরা এই সংখ্যাটা এখনো নির্ধারণ করতে পারবো না। স্থায়ী কমিটির এই সদস্য জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী 300 আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তবে ইসলামী সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে 100 আসন ছেড়ে দেয়া হতে পারে। খুলনা নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবির মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। কমপক্ষে 200 আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। 150 কিছু, মানে 150 না, 200 যদি থাকে বা যদি বেশি থাকে, হয়তো 100 বা তার কিছু কমও যদি ছাড়ি, তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে। অথবা সে আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি, যে তার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এরকম 2-4টা আসনও কিন্তু থাকতে পারে। জুলাই বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মনে করেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা। পিআর প্রণয়নে দরকার হলে গণভোট আয়োজনের আহ্বানও জানান তারা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি সংস্কার ও জুলাই গণহত্যার বিচার চান তারা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জোট বেঁধে ভোটে অংশ নেওয়ার কথাও জানান ইসলামী দলগুলোর নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। শেখ হাসিনার শাসনামলে গেল 15 বছর কোণঠাসা থাকা ইসলামী দলগুলো 24-এর গণঅভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে রাজনীতিতে। সভা সমাবেশ করে নিজেদের শক্তিমত্তা ও জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে দলগুলো। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে চাপে রেখে ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছে কোনো কোনো দল। বড় রাজনৈতিক দলের আধিপত্য, দুর্নীতি, কালো টাকার ছড়াছড়ি সহ সব অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জোরালো দাবি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর। পরিবর্তনের জন্যই তো জুলাই আন্দোলন, পিআরেই
এদেশের নির্বাচনের যে আজকে নানা ধরনের ঝামেলা বা ত্রুটি, এটা দূর করার সবচেয়ে বড় ওষুধ। আমরা আশা করি জনগণকে সাথে নিয়ে আমরা পিআর পদ্ধতিকে জনপ্রিয় করব এবং এর ভিত্তিতেই নির্বাচন করার জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাব। সরকার তো বলে নাই যে পিআর পদ্ধতি নির্বাচন করাটা আমাদের জন্য কঠিন বা সময় নাই। আর এই দাবিটা তো তুলছি আমরা প্রায় আরও 1-1.5 বছর আগ থেকেই, তখনও তো সময় ছিল। এখন শেষে এসে যদি বলে, এটা আসলে অজুহাত দেওয়ারই একটা ক্ষেত্র, আসলে বাস্তবে এটা না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি না থাকলেও ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ কয়েকটি দাবি বাস্তবায়নের তাগিদ দেন দলগুলোর নেতারা। কিসের ভিত্তিতে নির্বাচন হবে? জুলাই সনদের ভিত্তিতে, পিআরের ভিত্তিতে, না ট্রেডিশনাল সিস্টেমের ভিত্তিতে? এই জিনিসগুলো তো ময়দানে কোনো ফয়সলা হয় নাই। সুতরাং এক্ষেত্রে রোড ম্যাপ নিয়ে তাড়াহুড়া না করে বরং এ সমস্ত বিষয়ে সকলের মিলে একটা সেটেলমেন্টের পরেই সুষ্ঠু নির্বাচনের যাত্রা আমাদেরকে করতে হবে। যারা নাকি বলছে যে আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই বা নির্বাচনকে পিছাতে চাই, এরা সম্পূর্ণ তাদের ব্যক্তি এবং দলের স্বার্থের জন্যই আসলে এই কথাটা বলছে। এটা আসলে বাস্তবে আদৌ ঠিক না। দুর্নীতি ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠনের ইচ্ছার কথাও জানান তারা। যারা সত্যিকার গণতন্ত্র চায়, এই সকলকে মিলে আমরা একটা জোট করার চেষ্টা করছি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়ভাবে, সাংবিধানিকভাবে আওয়ামী সরকারের আমলে 2014 সালের জাতীয় নির্বাচনে অংশ না নিলেও একটি রাজনৈতিক দল মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, যারা মিথ্যাকে সত্য করতে চায় তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন নারী ইউনিটের উদ্যোগে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা বিষয়ে জাতীয় সেমিনারে তিনি এ অভিযোগ করেন। জানান, ইসলামী আন্দোলনকে আর কেউ ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে না। দখলদার ইসরায়েল সুমুদ ফ্লোটিলা জাহাজ আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান দলটির আমির। ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে 53 বছরে। আবার এখনো আবার 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে জেলা প্রেস ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন। দেশের জন্য, রাষ্ট্রের জন্য তারা চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ে বিশেষ দক্ষতা মূল্যায়নের পরীক্ষা নিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, 2017 সালের পর চট্টগ্রামের পটিয়া থেকে নিয়োগ পাওয়া প্রায় 5,500 কর্মীর যোগ্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনেই এই পরীক্ষার আয়োজন করা হয়। এতে অংশ না নিয়েও বিশৃঙ্খলা করা ব্যাংকিং চাকরি বিধিমালার পরিপন্থী বলে জানান ইসলামী ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কামাল উদ্দিন জসিম। এরই মধ্যে 5,000 কর্মকর্তাকে ওএসডি ও 200 জনকে চাকরিচ্যুত করেছে ব্যাংকটি। তরিক ইসলামের রিপোর্ট। সম্প্রতি ইসলামী ব্যাংকের দক্ষতা যাচাই পরীক্ষা নিয়ে আন্দোলনে নামে 2017 সালের পর থেকে নিয়োগ পাওয়া কর্মীরা। তাদের দাবি, চাকরিচ্যুত করতেই নেওয়া হচ্ছে বিশেষ এই পরীক্ষা। অর্থাৎ এদের সবকিছু পরিকল্পিত। যেখানে প্রায় 5,000 জনকে ওএসডি ও 200 জনকে ছাঁটাই করেছে সরকারি ও বেসরকারি খাতের বৃহত্তম এই ব্যাংকটি। 2017 সাল থেকে যদি সব নিয়োগ অবৈধ হয় তাহলে ওরা নিজেরাও অবৈধ মনে হবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে পরীক্ষা না দিতে কর্মীদের হুমকি ধামকির বিষয়।
অভিযোগ রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই চাকরিতে নিয়োগের ঘটনা। বিভিন্ন ফেসবুক মাধ্যম বা অন্যান্য মাধ্যমে দেখেছি স্যার, নেগেটিভ কিছু প্রচারণা ছিল আর কি স্যার। সেগুলো দেখেও আমরা সাহস করে গিয়েছিলাম স্যার। পরবর্তীতে ওখানে আসলে বিভিন্ন ঘটনা শোনার পর, আমরা নেগেটিভ ঘটনা শোনার পর স্যার আমরা আবার পরে চলে এসেছিলাম আর কি স্যার। তুমি যদি পরীক্ষা দিতে যাও, তোমার সর্বপ্রথম আমি মারবো যে উনি আমার সিনিয়র, উনি অফিসার, আমি এখনো জুনিয়র অফিসার। আমি সম্মানের সাথে এটা বলছি, আমার অসম্মানের সাথে ভাষাটা কিরকম হইতে পারে আপনি বুঝে নিবেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে 2017 সালের পর ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রায় 5,500 কর্মীর দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ে বিশেষ পরীক্ষা, যেখানে অংশ না নিয়ে আন্দোলন করা ব্যাংকিং চাকরি বিধিমালার পরিপন্থী। মূলত কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এক্সাম হিসেবে আমরাই করেছি। যাদের যোগ্যতা, আসলে যোগ্যতার ব্যাপারে তো একটু কথা ছিলই, এটা সবাই জানেন, যে সে কারণে তাদের ওভারঅল মান যাচাইয়ের জন্য আমরাই করছি, এবং সেক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য ছিল তাদেরকে বৈধ করে তাদেরকে সম্মান দেওয়ার জন্য। পরীক্ষায় অংশ না নেওয়া এবং ওএসডি হওয়া কর্মকর্তাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান এই কর্মকর্তা। যারা পরীক্ষা গ্রহণ করেনি, এটা তো তাদের একটা অ্যাপারেন্টলি একটা ভায়োলেশন, যে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমপ্লয়ারের একটা ইনস্ট্রাকশনকে সে ভায়োলেট করলো। মানে একটা প্রতিষ্ঠানে বা একটা প্রতিষ্ঠানে চাকরি করলে প্রতিষ্ঠানের নিয়মটা মানাটাই তো হলো অনুগত কর্মীর দায়িত্ব। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংকে বর্তমানে প্রায় 22,000 কর্মী রয়েছে, যার মধ্যে প্রায় 11,000ই চট্টগ্রাম বিভাগের এবং প্রায় 5,500 এস আলম গ্রুপের কর্ণধর মোহাম্মদ সাইফুল আলমের নিজ উপজেলা পুটিয়ার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 টাকা। 60 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 টাকা দরে। দাম বাড়তি মুরগি, চাল ও মাছের। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকা, যা গত সপ্তাহের তুলনায় 200 টাকা বেশি। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। মাছে ভাতে বাঙালি এ যেন শুধু কেতাবি আলাপ। মাছ মাংস তো দূরের কথা, রাজধানীর কাউরান বাজারে দাম বাড়তি প্রায় সব ধরনের সবজির। কেজি প্রতি প্রায় সব সবজি 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। আর সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের ঝাল বেড়েছে কয়েক গুণ। বিক্রেতারা বলছে বৃষ্টি ও সরবরাহ কম থাকায় দাম বাড়তি। বরবটি হলো 120 টাকা কেজি, টমেটো 160 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা, সর হইলে আমরা 50 টাকা, পেঁপে 30-40, মূলা 80 টাকা, বেগুন হলো 200 টাকা কেজি, গোল বেগুন লম্বাটা 100 টাকা কেজি। দাম একটু বেশি, সর একটু দাম, কারণ হলো আমরা সিজন নান সিজন, আরো বৃষ্টির মধ্যে মাল আসতে চায় না। সবজির এমন ঊর্ধ্বমুখী দামে বেহাল অবস্থা ক্রেতাদের। দায় চাপালেন রাজনৈতিক অস্থিরতা ও বাজার মনিটরিং এর উপর। গত সপ্তাহে 140, 160, 180 মরিচ কিনছিলাম, আর আজকে দেখতেছি 300 টাকার উপরে 300 টাকা বিক্রি করতেছে। তাহলে আমরা কিভাবে বাঁচবো? সব দাম বাড়তি বাজান, কোনো দাম কম নাই। সন্তান দুইটাই ছেলে, খাইতেছে না তো মুরগি ছাড়া বাবা, খাওয়ানি লাগে, কষ্ট হইলো খাওয়ান লাগে। বেগুন 150 টাকা করে নিয়েছি গত সপ্তাহে, এখানে 200 টাকা কেজি যাচ্ছে। এই সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ, নিয়ন্ত্রণ কি করবে? তারা নিজেরা নিয়ন্ত্রণের মধ্যে নাই। এটা আসলে পরবর্তী গণতান্ত্রিক সরকার না আসলে এটা সম্ভব না। অস্থির মাছের বাজারও 2300 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি ওজনের ইলিশ মাছ, যা এক বস্তা মিনিকেট চালের দামের চেয়েও বেশি। 1 কেজিটা হলো 2300 আজকে বিক্রি করতেছি, আর গত 2 দিন আগে আমরা বিক্রি করতাম 2100। এই 2 দিনে 200 বাড়ছে। আর 1 কেজির নিচেরটা বিক্রি করতাম 2000, এখন হলো 2200, এটাও 2200। আর ওই 3-4 কেজি এটি বিক্রি করতাম 700-800 টাকা করে, আজকে বিক্রি করতেছি 900 করে। 20 টাকা বেড়ে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালী মুরগির দাম 320 টাকা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সরকারের বিভিন্ন এজেন্সিতে কর্মরত 7 লাখেরও বেশি কর্মীকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হতে পারে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কেন্দ্রীয় বাজেট নিয়ে কংগ্রেসে সমঝোতা না হওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব সাধারণ কর্মীদের উপর পড়বে। শাটডাউনের কারণে সরকার অত্যাবশ্যকীয় নয় এমন কার্যক্রমগুলো স্থগিত করতে বাধ্য হবে, যার ফলে শুরু হবে গণছাঁটাই। বিপুল সংখ্যক কর্মীকে ছুটিতে পাঠানো হলে তারা সাধারণত কোনো বেতন পান না। তবে পরবর্তী সময়ে শাটডাউন শেষ হলে আইন পাসের মাধ্যমে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়। কংগ্রেসের উভয় পক্ষের নিয়ন্ত্রণ থাকার পরও অর্থায়ন বিল পাশ করতে 7টি ভোট পায়নি ট্রাম্পের
নেতৃত্বাধীন সরকার। 7 বছর পরে এই শাটডাউনের জন্য আইন প্রণেতারা একে অপরকে দোষ দিচ্ছেন। দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার সোসাইটির আয়োজনে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম তামিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচারপতি আলী আসগর খান, বিচারপতি আব্দুল সালাম মামুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। এ সময় এটিএন বাংলার সংবাদ উপস্থাপিকা ভাবনা আহমেদ ও ফাতিয়া শাফিকে জাতীয় মানবাধিকার সোসাইটি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে মির্জা ফখরুল। নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। গাজায় ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ। মানবাধিকার কর্মীদের মুক্তি এবং যুদ্ধাপরাধী নেতানিয়াহুর গ্রেফতার দাবি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় হওয়ার পক্ষে বিএনপি। শিগগিরই প্রতিটি আসনে চূড়ান্ত হবে দলের প্রার্থী। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে জামায়াত ইসলামী। সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে 100 আসন ছাড়, জানালেন অধ্যাপক গোলাম পরওয়ার। এবং ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপের এমডির এলাকা পটিয়া থেকে 5,500 নিয়োগ। যোগ্যতা যাচাইয়ে নেওয়া হচ্ছে মূল্যায়ন পরীক্ষা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।